জয় ভারত। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাগরিকত্ব অধিনিয়ম 1955 সালের অ্যাক্ট, যেটা আমাদের ভারতের সকলের জানা উচিত। খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেটা সকলে মন দিয়ে শুনবে। তো নাগরিকত্ব অধিনিয়ম 1955 সালে সেটা প্রতিষ্ঠা করা হলেও সেটাকে কয়েকবার সংশোধন করা হয়েছে। এখন পর্যন্ত যদি ধরি মোট 5বার। তো 1986 সালে একটা সংশোধন হয়, 1992 একটা সংশোধন হয়, 2003 সালে একবার সংশোধন হয়, 2005 সালে একবার সংশোধন হয়, আর একবার যেটা সংশোধন হয়, যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সকলেই জানে 2019, যেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা এবং প্যানিক ক্রিয়েট করা হয়েছিল। তো যাই হোক, এই নাগরিকত্ব অধিনিয়ম 1955 বিশেষ যে মূলগুলো, সেই জিনিসগুলো জানতে হবে যে ভারতের যে কোনো নাগরিক নিজের নাগরিকত্ব পাওয়ার উপায় কি কি তার আছে। তো এখানে 5টা খুব গুরুত্বপূর্ণ উপায় আছে, যে উপায়ের কথাটাই আজকে এখন বর্তমানে আমি বর্ণনা করব। সেই 5টার মধ্যে হচ্ছে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে করা যায়, যেটা সেকশন 5 সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুসারে। একটা হচ্ছে বাই বার্থ, জন্মের আধারে, সেটা হচ্ছে সেকশন 3 সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুসারে। একটা হচ্ছে বাই ডিসেন্ট অর্থাৎ বংশের আধারে, সেকশন 4, এবং বাই ন্যাচারালাইজেশন, ও 5 নম্বর হচ্ছে বাই অ্যাকুইজিশন, অর্থাৎ আমি অর্জিত কোনো ভূমি, যেটা সিকিম ভারতের অর্জিত একটা জায়গা, সেখানকার নাগরিক যখনই ভারতে অর্জন করা হয়েছে, অর্থাৎ ভারতের সে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, সেখানকার নাগরিকরা অটোমেটিক্যালি সেই অনুসারে তারা নাগরিকত্ব ভারতের পেয়ে গেছে, তাদের অন্য কোনো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়নি। তো যে কোনো নাগরিক যেটা নিয়ে সব থেকে বেশি ভয় পায়, সেই জায়গাটা বলি। তো কি কি উপায় সে নাগরিকত্বর জন্য ফর্ম ফিল আপ করতে পারে বা অ্যাপ্লাই করতে পারে, এবং নাগরিকত্ব যদি কোনো কারণে তাদের এসআইআর লিস্ট হোক বা যে কোনো জায়গায় বাতিল হয়, তো সেই কন্ডিশনগুলো তার ফুলফিল করছে কিনা সেই জায়গাটা সে নিজেই চেক করে নিতে পারে। তো প্রথমেই শুনি, যেটা হচ্ছে বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে আমরা নাগরিকত্ব পেতে পারি। তো বাই রেজিস্ট্রেশনে যে কোনো পূর্ববর্তী নাগরিক, এমন ব্যক্তি যারা বা যাদের পিতামাতা স্বাধীন ভারতের নাগরিক ছিল এবং তারা ভারত স্বাধীন হবার পর কমপক্ষে 1 বছর বসবাস করেছে, অর্থাৎ স্বাধীন ভারতের নাগরিক তো ছিলই, এবং স্বাধীন হবার পরেও 1 বছরের তাদের নাগরিক হিসাবে তারা বসবাস করেছিল, সে কিন্তু ভারতের নাগরিকত্ব বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপিল করতে পারে। এরপরে আসছে ইন্ডিয়ান অরিজিনের ক্ষেত্রেই সেই ঘটনাটা আসছে, যে কোনো পার্সন যদি সে ইন্ডিয়ান অরিজিন ভারতের বংশেরই হয়, ভারতের বংশভূত হয়, তাহলে অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া কন্টিনিউ সে 7 বছর থাকার পর, অর্থাৎ 7 বছর কন্টিনিউ থাকার পর সে ইন্ডিয়ান অরিজিন হিসাবে, ভারতের বংশের লোক হিসাবে সে কিন্তু বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপিল করতে পারবে যে সে ভারতের নাগরিক। এরপরে আসছে কোনো ব্যক্তি বা কোনো ভারতীয় মহিলা যদি তার ফরেন স্পাউস হয়, অর্থাৎ বিবাহ সম্পর্কিত তার স্ত্রী বা স্বামী যদি বিদেশি নাগরিক হয়, সে নাগরিকত্ব পাবে কিভাবে? সেও বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে পাবে, কন্টিনিউ বিবাহের 7 বছর থাকার পর। পরিষ্কারভাবে বর্ণনা করা যেতে পারে। এরপরে সেই বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে আরও একটি পন্থা হচ্ছে ওভারসিজ সিটিজেন্স, যারা 5 বছর ধরে ভারতে রেজিস্টার হয়ে আছে, ওসিআই কার্ড ধারক, অরিজিন অফ সিটিজেন ইন্ডিয়া যেটা কার্ডধারী, এবং 1 বছর ধরে কন্টিনিউ বসবাস করেছে, সেও বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপিল করতে পারে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য। সেকেন্ড স্টেজে আসি, বাই বার্থ, জন্মের আধারে নাগরিকত্ব কিভাবে পাবে। জন্মের আধারে যেটা সেকশন 3-তে বর্ণনা করা আছে, এটা খুব ভালোভাবে জানা উচিত প্রত্যেকের, কারণ হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ নাগরিকত্বের যখন ফর্ম ফিল আপ হয়, তারা ফর্ম 6 অ্যাপ্লাই করে, সেখানে বাই বার্থ অনুসারে নাগরিকত্ব পায়। বেশিরভাগ স্টুডেন্টরাও তারা অ্যাপ্লাই যখন করে, তো বাই বার্থ অনুসারে নাগরিকত্ব পায়। তো সেই জায়গায় একটা মেন পয়েন্ট যেটা 1 নম্বরে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো ব্যক্তির জন্ম 26শে জানুয়ারি 1950, অর্থাৎ যেদিন আমাদের প্রজাতন্ত্র দিবস, সেই দিনের পর 1 জুলাই 1987-র মধ্যে যদি তার জন্ম হয়, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 পর্যন্ত যদি কোনো ব্যক্তির জন্ম হয়, তাহলে সে নর্মালি বাই বার্থ অনুসারে ভারতের নাগরিকত্ব পাচ্ছে। এরপরে যদি যাদের জন্ম সেই 1 জুলাই 1987 থেকে চলে যাচ্ছে
তেসরা ডিসেম্বর 2004 পর্যন্ত। তারা কিভাবে পাবে? তাদের অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট, যে কোনো একজন পিতা বা মাতার মধ্যে যদি ভারতীয় নাগরিক হয়, সেও নাগরিকত্ব পাচ্ছে। তাহলে তার ডেট কবে আছে? 1 জুলাই 1987 থেকে ডিসেম্বরের 3 তারিখ 2004 পর্যন্ত যদি কোনো ব্যক্তি জন্ম নিয়ে থাকে, তার পিতা মাতার মধ্যে কেউ একজন ভারতের নাগরিক হলে সে বাই বার্থ অনুসারে নাগরিকত্ব পাবে। এরপরে নেক্সট যেটা ডেট, কাট অফ ডেট বলা যেতে পারে, যে তারপরে যারা নিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে আফটার যদি ডিসেম্বর 3 তারিখে 2004-এর পরে যদি কোনো ব্যক্তি জন্ম নেয়, তাহলে তার প্যারেন্টস অর্থাৎ অভিভাবকদের ভারতীয় নাগরিক হতে হবে, এবং অ্যাটলিস্ট কোনো একজন ব্যক্তি যাতে ইল্লিগাল মাইগ্রেন্ট না হয়, অর্থাৎ সে যাতে বাইরের জায়গা থেকে ইল্লিগালিভাবে এসে মাইগ্রেন্ট সহকারে অনুপ্রবেশকারী না হয়ে থাকে, তবে সে ভারতের নাগরিকত্ব পাবে বাই বার্থ অনুসারে। এই জায়গাটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যেটা হচ্ছে বাই ডিসেন্ট, বংশের আধারে। বংশের আধারে সেকশন 4-এ বর্ণনা করা আছে, সেখানে কি কি আছে ক্রাইটেরিয়া সেটাও ক্লিয়ার করে দিই। তো সেই জায়গাটাতে বলা আছে যে কারো জন্ম যদি 26শে জানুয়ারি 1950-এর পর কিন্তু ডিসেম্বরের 10 তারিখ 1992, তো বাই বার্থের ক্ষেত্রে কাট অফ ডেট আলাদা ছিল, বাই বংশের আধারের ক্ষেত্রে কিন্তু কাট অফ ডেট আলাদা। কারণ এখানে বলা হচ্ছে 26শে জানুয়ারি 1950-এর পরে কিন্তু ডিসেম্বরের 10 তারিখ 1992 এর মধ্যে যদি কোনো ব্যক্তি জন্ম হয়, তার বাবাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, যে সময় তার জন্ম হচ্ছে সেই সময় অনুসারে। অর্থাৎ আজকে যদি কেউ দেখা যায় 9 ডিসেম্বর 1992 সালে জন্ম নিয়েছে, তার বাবাকে ভারতীয় নাগরিক হতে হবে, সেটা যদি সে প্রমাণ করতে পারে, তো বাই ডিসেন্ট বংশের আধারে সে কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে। নেক্সট যেটা হচ্ছে যাদের 10ই ডিসেম্বরের পর 1992-এর পর জন্ম কিন্তু 3 ডিসেম্বর 2004-এর আগে জন্ম, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে হবে তাদের প্যারেন্টস অর্থাৎ অভিভাবকের মধ্যেও সেই একই কন্ডিশন আসছে যে তারা ভারতের নাগরিকত্ব পাবে যখন তার জন্ম হয়, সেই অনুসারে সেও নাগরিকত্ব পাচ্ছে। কিন্তু যদি তার পরে জন্ম হয়, ডিসেম্বরের 3 তারিখ 2004-এর পর যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে হবে যদি তার কোনো অভিভাবক ভারতের নাগরিকত্ব ছিল এবং যে বাচ্চাটা জন্ম হয়েছিল তারপরে সেটাকে রেজিস্টার করেছে। কোথায় রেজিস্টার করেছে? যেখানে হচ্ছে কনসালটেন্ট হয় বা মিশন হয় বিদেশে, যেখানে জন্ম নিয়েছে সেখানে যদি রেজিস্টার করে থাকে উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে যদি সে রেজিস্টার হয়ে থাকে, তাহলেও সে কিন্তু বংশের আধারে ভারতের নাগরিকত্বের জন্য প্রযোজ্য হবে। 3টা টপিক আলোচনা হলো এবং বাই অ্যাকুইজিশনটাও বলা হয়েছে, অর্থাৎ 4টা হয়ে গেছে। লাস্ট একটা অন্তিম পর্যায়ে যেটা থাকলো বাই ন্যাচারালাইজেশন, যেটা দেশীয়করণের মাধ্যমে কিভাবে নাগরিকত্ব পাবে। দেশীয়করণটা খুব বেশি চর্চিত বিষয় হয়ে দাঁড়ায়, কারণ এখানে পরিষ্কার বর্ণনা করেছে নন ইলিগাল মাইগ্রেন্ট, কেউ অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু এই নাগরিকত্ব ন্যাচারালাইজেশনের মাধ্যমে পেতে পারে না, এটা পরিষ্কার বলা আছে। কিন্তু কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে যে সমস্ত কাগজগুলো যদি ও দিতে পারে, তাহলে বাই ন্যাচারালাইজেশনে সে নাগরিকত্ব পাবে। সেখানকার বর্ণনা হচ্ছে গত 14 বছরের মধ্যে কন্টিনিউ সে 11 বছর ভারতে বসবাস করেছে, এবং যখন অ্যাপ্লিকেশন করেছিল অ্যাপ্লিকেশনের পূর্বে 12 মাস পূর্বে, অর্থাৎ সেই অনুসারে যদি দেখি 14 বছরের মধ্যে কন্টিনিউ সে 12 বছর ধরে ভারতে যদি বসবাস করে, তো বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে সে নাগরিকত্ব পাচ্ছে। এটা সকলের ক্লিয়ার হওয়া উচিত। এছাড়া এটাকে কিছুটা ছাড় দিতে পারে ভারতের কেন্দ্র সরকার, কি কেউ বিজ্ঞান হোক, দর্শন হোক, বা শিক্ষাকল্প, সংস্কৃতি, সাহিত্য, বা দেশের শান্তি, ইন্টারন্যাশনাল পিসের জন্য যদি কোনো বিশেষ অবদান থাকে, তাহলে তার ক্ষেত্রে এই নিয়মটাকে কিছুটা শিথিল করতে পারে। অর্থাৎ যেটা 12 বছর বলা হচ্ছে তার সময়সীমাটা কিছুটা পরিবর্তন করতে পারে কেন্দ্র সরকার, সেটাও অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সেটা এবার এইগুলো নাগরিকত্ব তো জানলাম যে এইভাবে নাগরিকত্ব পাওয়া যায়, কিন্তু এটার অ্যাপ্লিকেশন করবে কিভাবে? অ্যাপ্লিকেশন করার প্রসেস হচ্ছে সেকশন 6-1 অনুসারে সে অ্যাপ্লিকেশন করবে। ডিএলসি ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে অ্যাপ্লিকেবল হবে, এবং সেটাকে স্ক্রুটিনাইজ এবং ভেরিফিকেশনের পরে তাকে নাগরিকত্বের প্রসেস শুরু করবে ডিএলসি। অর্থাৎ নর্মালি বলা যায় একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই জায়গাটা থেকে
অনেকগুলো কাজ ফাংশন থেকে যাচ্ছে, যেখানে বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে তাকে নাগরিকত্ব দিতে পারছে। এই জায়গাটা থেকে আরেকটা সংশয় হয়ে দাঁড়ায় সবার, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ কী কী ঘটনা ঘটেছে সেটার খুব সংক্ষিপ্তভাবে মনে যদি রাখা যায়, তো সেখানে ইন্ডিভিজুয়ালি যদি বলা যায় হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান, পার্সি, এই সমস্ত নাগরিক যারা আফগানিস্তান হোক, পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক, এই ধরনের জায়গা থেকে যদি তারা 31শে ডিসেম্বর 2014-র মধ্যে ভারতে প্রবেশ করে থাকে এবং কন্টিনিউ 5 বছর ভারতে বসবাস করে থাকে, তাহলে সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে 2019 অনুসারে সে নাগরিকত্বের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এই কটা বিষয় হচ্ছে। নাগরিকত্ব সমাপ্ত হয় এবার কিভাবে, সেই জায়গাটাকে ক্লিয়ার করি। নাগরিকত্ব শেষ হবে একমাত্র হচ্ছে উপায়, কেউ যদি স্বেচ্ছায় ত্যাগ করে দেয় ভারতের নাগরিকত্ব, সেটা হতে পারে। বরখাস্ত হতে পারে। বরখাস্ত হতে পারে কিভাবে, ইল্লিগাল মাইগ্রেন্ট আছে বা সে দেশের বিরুদ্ধে কোনো কার্যকলাপ করেছে, সেক্ষেত্রে সে বরখাস্ত হতে পারে। বা কেউ ফলস কোনো সার্টিফিকেট, ভুল সার্টিফিকেট, যেমন হতে পারে কেউ কলেজ, ইউনিভার্সিটি, বোর্ড, স্কুল থেকে ভুল সার্টিফিকেট নিয়ে এসছে, নিজের কোনো জালি বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে অন্যান্য সার্টিফিকেট যেগুলো করেছে সমস্তই জালি তথ্য, সেই ক্ষেত্রেও তার নাগরিকত্ব কিন্তু বাতিল হতে পারে। নাগরিকত্ব বাতিল হতে গেলে কি কি সে সুবিধা পাবে না, সে ভোট দান করতে পারবে না, ভোটে দাঁড়াতেও পারবে না, এবং ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতি হোক, প্রাইম মিনিস্টার হোক, এই সবের ক্ষেত্রেও সে কিন্তু নির্বাচিত কোনোদিন হবে না। এই জায়গাটাও ক্লিয়ার হওয়া উচিত। মেন যে ডকুমেন্টসগুলো নিয়ে সবার ভয় হয়, এনআরসি হয়ে যাচ্ছে, যেটা আসামের ক্ষেত্রে হয়েছিল, তো সেখানে কি কি ডকুমেন্টসের ক্রাইটেরিয়া ছিল, এখানে মূল 14টা ডকুমেন্টস নিয়ে বেশি চর্চা হয়েছিল। এই 14টা সবাই মাইন্ডে রাখবে, যে ভবিষ্যতে কারো যদি কোনো সময় দরকার হয় এই 14টা ডকুমেন্টস সে রেডি রাখতেই পারে বা দেখে রাখতে পারে, যদিও সেটা আমাদের দেশের অন্যান্য কোনো রাজ্যে চালু হয়নি বা হবার কোনো সম্ভাবনাও নেই। এটা আসামের ক্ষেত্রে বিশেষ বলা আছে, সেটা আমার অন্য ক্লাসে পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছি। তো এনআরসি লিস্টের মধ্যে যে ডকুমেন্টসগুলো সব থেকে বেশি রিকোয়ারমেন্ট হয়, সেটা হচ্ছে এনআরসি অফ 1951 অনুসারে যদি তার কাছে কোনো ডকুমেন্টস থাকে, ভোটার লিস্ট যদি থাকে 24শে মার্চ 1971-এর, এগুলো সমস্তটাই বলছি আমি আসামের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল, যেটা অন্যান্যরা দেখতে পারে নিজের কাগজের মধ্যে। ভোটার লিস্ট 24শে মার্চ 1971-এর আগে, ল্যান্ড বা ট্যাক্সের কোনো পেপার যদি তার থাকে সেই সময়কালের, সিটিজেনশিপ সার্টিফিকেট যদি তার থাকে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল কোনো সার্টিফিকেট যদি থাকে বা ডোমিসিয়াল সার্টিফিকেট থাকে, এলআইসির কোনো কাগজ থাকতে পারে সেই সময়সীমার মধ্যে, পাসপোর্ট থাকতে পারে তার সেই সময়সীমার মধ্যে, রিফিউজি রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে তার, অর্থাৎ সে ভারতে এসেছিল, সেই রিফিউজি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, সেই নাম্বার অনুসারে সে তার থাকতে পারে, সরকারি কোনো লাইসেন্স পেয়েছে, সে ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা অন্যান্য কোনো লাইসেন্স পেয়েছে সেই সময়কালের, সেটাও প্রযোজ্য হবে, সে জব বা কোনো সার্ভিসে যুক্ত ছিল সেই কাগজটাও শো হবে। ইভেন যারা এসআই লিস্টে ডিলিট হয়েছে তাদের ক্ষেত্রেও সার্ভিসের কাগজ কিন্তু খুব বেশি গুরুত্বভাবে বিবেচনা করা হয়েছে। ব্যাংক বা পোস্ট অফিসের কোনো কাগজ থাকতে পারে, বা জন্মের সার্টিফিকেট থাকতে পারে, বোর্ড ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট থাকতে পারে, এবং কোর্ট রিলেটেড কোনো ডকুমেন্টস যদি থাকে, এই 14টা ডকুমেন্টস খুব গুরুত্বপূর্ণ থাকে যেখানে এনআরসি প্রযোজ্য হয়েছিল তাদের ক্ষেত্রে। এটা আমি বলছি না যে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু কিছু কিছু ডকুমেন্টস ভুলের জন্য বেশিরভাগ মানুষ ডিলিট হয়ে যায় বা অন্যান্য সমস্যার সম্মুখীন হয়। এটা সবাইকে সচেতন করার অর্থে বার্তা দেওয়া হলো। আজকে এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, জয় হিন্দ, জয় ভারত।